শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনও পুরোপুরি নেভেনি। এখনও ধোঁয়া বের হচ্ছে কিছু কিছু স্থান থেকে। কাজ করছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই কার্গো ভিলেজের সামনে জড়ো হয়েছেন সিএনএফের কর্মকর্তারা এবং যাদের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব আমদানি রপ্তানিকারকরা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 5 কর্মদিবসের মধ্যে কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং দায় দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে 13টি ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। এই শিপমেন্টগুলি ডেলিভারি করলে আমরা ইম্পোর্টারের কাছ থেকে এটার বিল নিতে পারবো, বিল করতে পারবো, বিল নিতে পারবো। তা দিয়ে আমাদের সংসার চলে এবং আমরা আমাদের স্টাফদেরকে পরিচালিত করি বা তাদের বেতন টেতন দিতে পারি। কিন্তু এখন যে অবস্থা, এখানে আমাদের অনেক ইম্পোর্টারের কাছ থেকে আমাদের অনেক টাকা বাকি আছে। এগুলো হয়তো ইম্পোর্টার এখন দিবে কিনা, বা ইম্পোর্টার বলতে পারে যে আমি অনেক ক্ষতিগ্রস্ত, আমি এখন কিভাবে দিব। এই সমস্তভাবে বিভিন্নভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। দর্শক, আগুনে একের পর এক আগুনের ঘটনা। গতকাল যে ঘটনা ঘটেছে তার আগে আমরা দেখেছি চট্টগ্রামের সিপিজেডে একটি গার্মেন্টস কারখানায় আগুন লেগে আসলে পুরো গার্মেন্টস কারখানাটি পুড়ে ছাই হয়েছে। এর আগে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে মিরপুরে। এই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি আসলে বাংলাদেশের মানে প্রধান বিমানবন্দর, সেই বিমানবন্দরে এত বড় একটি ঘটনা, সব কিছু মিলিয়ে অর্থনীতি কি আসলে আগুনে পুড়ছে এই মুহূর্তে? এই কেন আসলে এইসব ঘটনা ঘটছে এবং এর প্রতিকার কি, এসব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে দুজন অতিথি আছেন, দুজনই রপ্তানি ব্যবসার সাথে জড়িত। একজন পাটপণ্য রপ্তানিকারক রাশিদুল করিম মুন্না। জনাব মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। শুরুতে আমি একটু জনাব এহসান আপনার কাছে যেতে চাই, যে ঘটনাটি ঘটলো এখানে আমরা জানি যে এটা যেহেতু কার্গো ভিলেজ, এখানে পণ্য আমদানি রপ্তানি পণ্য রাখা হয়। এখানে কি আসলে রপ্তানির কোনো পণ্য ছিল নাকি শুধু আমদানিরই পণ্য ছিল? এবং ক্ষয়ক্ষতির বিষয়ে আপনাদের কোনো ধারণা এখন পর্যন্ত হয়েছে কিনা বা কোনো ক্যালকুলেশন করতে পেরেছেন কিনা? ধন্যবাদ। ইটস টু আর্লি, এখনো মানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করার মতো সময় আসে নাই। আর এইটার ক্ষয়ক্ষতির ক্যালকুলেশন একটু ডিফারেন্টলি হবে। মানে এটার ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে যে ওইখানকার যে মূল্য, সেইটা দিয়ে আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কখনোই বিচার করা যাবে না। তার কারণ হলো যে এইখানে যে গুডস গুলো ছিল, আমরা সাধারণত এয়ারে যে গুডস গুলো আনি, খুব আর্জেন্সি যখন থাকে বা খুব বেশি সময়ের যখন মূল্য থাকে তখন আমরা এগুলো আনি। এবং এইগুলো থাকে সাধারণত আমাদের কাঁচামাল। যেমন ধরেন এখানে যদি $500 একটা বোতাম থাকে, সেই বোতামটা গিয়ে লাগবে লেগে মিনিমাম হলো $1,00,000 একটা পোলো শার্টের ভিতরে। তো এখন এই $500 জন্য কিন্তু আমার $1,00,000 পণ্যটা আটকে যাবে। এখন $1,00,000 পণ্যটা আটকে যাওয়ার পরে আমি ফার্দার আবার চায়না থেকে এটা সোর্সিং করে এনে যখন আমি শিপমেন্ট করব, তখন আমার বায়ার কিন্তু এটা আমার কাছ থেকে এই সিতে মালটা নিবে না, আবার আমাকে বলবে এয়ারলিফট করতে, যেটার মিনিমাম এয়ার বিল আসবে $15,000 থেকে $20,000। তো $500 ইজ ইকুইভ্যালেন্ট টু $10,000 থেকে $15,000 আমার হয়ে যাবে। তো ফলে এইটার মূল্য কতটুকু সেটা আসলে নির্ণয় করাটা কোনো প্রয়োজনীয়তা আমাদের রপ্তানিকারকদের মানে খুব বেশি না। কিন্তু এটার ইম্প্যাক্টটা কত হবে সেটা হলে আসলে আমাদের এখন দেখার বিষয়। কারণ এখানে নানান মানুষ নানান রকম ইম্প্যাক্টে পড়বে। কারো কারো ফ্লোর বন্ধ থাকবে, যে এই গুডসটা না গেলে তার ফ্লোরটা হবে না। কারো কারো স্যাম্পল ছিল, যে সেই স্যাম্পলটা ডেভেলপ করতে না পারলে সে আগামী সিজনে হয়তো একটা বড় অংশ তার অর্ডার হারাবে। ফলে এটার কনসিকুয়েন্সেস ইম্প্যাক্টটা অনেক বেশি হাই দেন দা এটার যে ভ্যালু এটার তুলনায়। আর আমি একটা ছোট্ট কারেকশন করে দিই, আপনি ভূমিকাতে বলছিলেন যে একটা গার্মেন্টস আগুন লেগেছে, ওটা আসলে গার্মেন্টস না, একটা মেডিকেল প্রোডাক্ট কারখানা ছিল যেটা ইপিজেডে হয়েছে, ওখানে কোনো গার্মেন্টস আগুন লাগে নাই। জি, দুঃখিত এই মিস ইনফরমেশনের জন্য। আমি একটু জনাব মুন্না আপনার কাছে যেতে চাই যে এই যে আগুনগুলো এখন লাগছে, বিশেষ করে বিমানবন্দরের আগুনের কথা যদি বলি, এটার ইম্প্যাক্টের কথা বলছি না, এটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আসলে কেমন হতে পারে, আপনার ক্যালকুলেশন কি বলে? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু সাপ্লিমেন্টারি করি। ভাই যথার্থই বলেছে, বাট আমি জাস্ট গতকালকে ঘটনার পর আমার দুইজন বন্ধু কাম বায়ার, তারা আমাকে রিং করেছে
যে তারা নিউজে দেখেছে যে এই ধরনের একটা ঘটনা হয়েছে, আমাকে মেসেজ পাঠিয়েছে তোমরা ভালো আছো কিনা। আমার বক্তব্যটা হচ্ছে এগুলা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে নেগেটিভ পারসেপশনটা আছে সেটা বাড়াতে সাহায্য করে। সুতরাং পাশাপাশি আমি বলবো যে পৃথিবীর অনেক দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলাতে কিন্তু ফায়ার সার্ভিসের সুযোগটা থাকে। অর্থাৎ এয়ারপোর্টের যেই কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো আছে সেই ক্ষেত্রে সেফটি সিকিউরিটির ব্যাপারে কিন্তু আমি মনে করি আরো যত্নশীল হতে হবে। কারণটা হচ্ছে ইভেন আমরা এয়ারপোর্টের ভিতরে যখন প্লেন উঠতে যাই, এই কার্গো ভিলেজের অনেকগুলি পণ্য দেখি রাস্তার মধ্যে, মানে কার্গো ভিলেজের ভিতরেই সেটার বাইরে পড়ে আছে যত্রতত্র ভাবে, অর্থাৎ অনেকটা মনে হয় যে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। সুতরাং এই যে কার্গো ভিলেজের ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনার ব্যাপারে একটা আমি হচ্ছে অফিসিয়ালি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে পুরো শুধু দুর্ঘটনা নয়, আমরা একটা দুর্ঘটনা ঘটলে সবাই হইচই করি তারপর ভুলে যাই। আমি মনে করি যে টোটাল যে ব্যবস্থাপনাটা আছে এখানে একটা কমপ্লায়েন্স ফ্যাসিলিটি রেখে কিভাবে এটা ব্যবস্থাপনার মধ্যে উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে দুর্ঘটনাগুলা কিভাবে নিরোধ করা যায় বা দুর্ঘটনা যদি কম হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছি। আমরা জানি যে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমাদের অর্থনীতিও কিন্তু একটা স্থবির অবস্থার মধ্যে আছে। সেই জায়গাতে এই ঘটনাগুলো কিন্তু আমাদের সার্বিক অর্থনীতির মধ্যে বড় ধরনের একটা ধাক্কা দিচ্ছে। আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করছি সেখানে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি সরকারকে এ ব্যাপারে একটু সিরিয়াসলি নেওয়া দরকার। ধন্যবাদ জনাব ফজলে শামীম। এই জায়গাটাতে কি আপনার কি মনে হয় যে পরপর 3টা ঘটনা, এর পেছনে এটি কি আসলে স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে আপনার মনে হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? নানান ধরনের আলোচনা আসছে। আপনি যদি একটু, মানে আমরা জানি না আসলে কি ঘটেছে, কিন্তু কি মনে হয় যে এক সপ্তাহের মধ্যে 3টি বড় ঘটনা এবং 3টি আসলে অর্থনীতির সব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সেখানে কি আপনার কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো ষড়যন্ত্রের কোনো কিছু পান কিনা আপনার? আমি আসলে ষড়যন্ত্র থিওরিতে খুব বেশি বিশ্বাসী না, হলেও হতে পারে। কারণ বাংলাদেশে আগে একটা সংস্কৃতি ছিল যে কোনো একটা ঘটনা ঘটলে তারপরে অনেক সময় একটা ঘটনা ঘটিয়ে ইচ্ছাকৃতভাবে সেটাকে ডাইভার্ট করা, মানে ইস্যুটাকে চেঞ্জ করা। তিস্তা নিয়ে এত বড় একটা আন্দোলনের পরে হয়তোবা সেটাকে ডাইভার্ট করার জন্য অনেকে বলতেছে হবে, বাট আমি আসলে সেটা বলছি না। আমি যেটা বলতেছি যে ম্যানেজমেন্ট ফেইলিউর। আমি আসলে ষড়যন্ত্র থেকে বড় আকারে যেটা দেখতে চাই, যেটা ভাই বলছিলেন যে ম্যানেজমেন্ট ফেইলিউর ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনি দেখেন, আপনারা যদি যে ফেসবুকে যান, প্রত্যক্ষদর্শী যারা নাকি ওইখানে লেবার বা ওয়ার্কার হিসেবে কাজ করে তাদের আপনি ইন্টারভিউগুলো দেখেন যে আগুন লাগার পরে প্রায় আধা ঘন্টা পরে এটা সরানো শুরু করছে। তাহলে আমার এয়ারপোর্টের ভিতরে যে ফায়ার সার্ভিস যেটা থাকে এয়ারপোর্টের ভিতরে, এটা কেপিআই, তারা কেন এতক্ষণ লাগলো সেটা নিভাতে? কারণ আগুন যখন ছড়িয়ে যায় তখন আসলে এটা কন্ট্রোল করা যাবে না, আগুনটা শুরুতেই বন্ধ করতে হয়। তো শুরুতে কেন এটা বন্ধ করা গেল না? এবং সবাই বলছে এটা সামনের দিকে ছিল, ছোট ছিল। ফায়ার সার্ভিস সিভিল চলে আসলো, যেহেতু নাকি এটা খুব সিকিউর প্লেস, তাদেরকে গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল না গার্ডরা, বাইরে অনেকক্ষণ গাড়িগুলো ওয়েট করতে হয়েছে। এটাও আমরা ফেসবুকে প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পারলাম। সিকিউরিটি যারা ছিল তারা রাইট, বিকজ তাদেরকে যদি ইনস্ট্রাকশন দেওয়া না হয় তারা কাউকে ভিতরে ঢুকতে দিবে না, যেহেতু এখানে প্লেন টেন অনেক কিছু থাকে। কিন্তু যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন, সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট, তারা কেন এটা আগের থেকেই কোঅর্ডিনেট করলেন না যে হ্যাঁ ফায়ার সার্ভিস কল করা হয়েছে, গেট দিয়ে ঢুকতে দিতে হবে? এই যে টোটাল ম্যানেজমেন্ট, আমি মনে করি এখানে সিভিল এভিয়েশনের সবচেয়ে বড় গাফিলতি রয়েছে। শুরু থেকে এখানে আগুন লাগলো কি হবে, এটাও তাদের দোষ। কেন ফায়ার সার্ভিস টাইমলি কাজ করলো না, এটাও সিভিল এভিয়েশনের দোষ। কেন গাড়িগুলো, বাইরের গাড়িগুলো আসার পরও তারা ঢুকতে পারলো না? সিভিল এভিয়েশনের সেফটি সিকিউরিটি দায়িত্বে যারা থাকেন, ডাইরেক্টর থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে, তাদের প্রত্যেকের এখন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। শুধু তদন্ত করবে না, ছেড়ে দিবেন, আমি মনে করি এইভাবেই করলে এগুলো চলতে থাকবে। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো এরকম একটা কেপিআই, এত একটা ইম্পর্টেন্ট জায়গা, সেইখানে এরকম গাফিলতি যে আগুন লাগার পরে বাইরে গাড়ি থাকে, কারণ কোঅর্ডিনেশন নাই, সিকিউরিটিকে বলা হয় না যে গাড়ি ঢুকতে দিতে হবে। ভিতরে যারা ফায়ার সার্ভিস ছিল, ভিতরে সারাক্ষণ স্ট্যান্ড বাই ফায়ার সার্ভিস থাকে, বিকজ প্লেন ওঠা নামা করে, তারা কেন এসে এটাকে নিভালো না? এই টোটাল জিনিসগুলা ওই তদন্ত কমিটি করে 7 দিন 10 দিন না, আমার মনে তদন্ত কমিটি করে একদিনের মধ্যেই, এবারে বিকজ এখানে কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাই, ইমিডিয়েটলি এটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত যে কেন আগুনটা ছড়ানো হলো, মানে ছড়াতে দেওয়া হলো। এবং ওইখানে কিন্তু প্রত্যেকে বলতেছে যে এটা শুরুতে অত বড় ছিল না, কেমিক্যাল গোডাউনে প্রায় 1 ঘন্টা পরে গেছে, কেমিক্যাল গোডাউনে আগুনটা যাওয়ার পরে কিন্তু এটা বড় আকারে শুরু হয়েছে। তাহলে এতটা সময় কেন কেমিক্যাল গোডাউনের দিকে যেতে দেওয়া হলো? এবং প্রত্যেকটা সাক্ষাৎকারে আপনি দেখবেন যে সবাই বলতেছে এটা বাইরের দিকে,
ওই ইম্পোর্ট কুরিয়ারের অংশে এটা আগুনটা লাগছিল, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। তো আমার মনে হয় যে ম্যানেজমেন্ট আমরা ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে, যে ষড়যন্ত্রকারীরা হয়তো আগুন লাগাতেও পারে, বাট তারপরে কেন ম্যানেজমেন্ট ফেলিওর হলো, আগুনটা কেন এত বড় হলো, সেদিকে একটু নজর দেওয়া দরকার। তো আসলে আমাদেরকে বলে করে আসলে ষড়যন্ত্র হয় না, কিন্তু আপনি যেটি বলছেন আপনার কথার মধ্যেই একটি বিষয় আছে যে আগুন লাগার পরে সেখানে ফায়ার সার্ভিসকে ঢুকতে না, মানে আগুন দুর্ঘটনাক্রমে লাগতেই পারে, কিন্তু সেটিকে দ্রুত ফায়ার সার্ভিস ঢুকতে দেওয়া, ফায়ার সার্ভিস যদি ঢুকতে না দেওয়া হয়, আসলে কারা ঢুকতে দেয় না, কার নির্দেশে ঢুকতে দেওয়া হলো না, কেন ঢুকতে দেওয়া হলো না, এটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে কিন্তু দাঁড়িয়েছে সেখানে, যে কি কেন কেমিক্যাল গোডাউন পর্যন্ত আগুনটাকে ছড়িয়ে যাওয়ার মতো সেই সময়টা দেওয়া হলো, সেই জায়গাগুলোতে কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই বিমানবন্দরে, সেখানে আমাদের সহকর্মী আছেন রিয়াদ সুমন। এই মুহূর্তে আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা একটু জানতে চাই। জনাব রিয়াদ সুমন, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে আগুনের ঘটনায় প্রায় অনেকক্ষণ সময় হয়েছে, আসলে 20 ঘন্টারও বেশি সময় হয়েছে, এখন পর্যন্ত কি অবস্থা সেখানে? আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, অথবা ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো ধরনের তথ্য আপনি পেয়েছেন কিনা, আপনি কার কার সাথে কথা বলেছেন একটু জানতে চাই। ধন্যবাদ শাহাদাত। আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 8 নম্বর গেট, অর্থাৎ যেখানে যে আগুনের গতকালকে ঘটনাটি ঘটেছে ঠিক তার সামনে, অর্থাৎ আমার এই যে ডান পাশে এই জায়গাটাতে হচ্ছে যে আগুনের সূত্রপাত হয়েছে, এবং এটি হচ্ছে যে কার্গো ভিলেজ, সেটি কিন্তু এখানেই, এবং এখানেই মূলত কাল যে আড়াইটার সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আপনি যেটা জানতে চেয়েছিলেন যে নিয়ন্ত্রণ হয়েছে কিনা, আমরা দেখতে পেয়েছি যে এখনও আসলে ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আসলে আগুন যদিও নিয়ন্ত্রণে, কিন্তু ধোঁয়া যে সেগুলো কিন্তু এখনও বের হচ্ছে। আর এখানে এই মুহূর্তের যে চিত্রটি যদি আপনাকে আমি জানাই, যে আসলে এখানে যারা ইম্পোর্টার, বিশেষ করে ছোট ইম্পোর্টার যারা, তাদের মধ্যে আসলে একটি বড় ধরনের হতাশা, বা তারা আসলে ভেঙে পড়েছে। তা আমরা অনেককেই দেখেছি যে এখানে তারা এসেছেন, গণমাধ্যমের সাথে কথা বলছেন, তারা আসলে ওই পুরা যে কার্গো ভিলেজ সেদিকে অবাক চোখে তাকিয়ে আছেন, যে মুহূর্তের মধ্যে আসলে তাদের এত বড় ক্ষতি, এত অপূরণীয় ক্ষতি তাদেরকে আসলে রাস্তায় বসিয়ে দিয়েছে, এমন আক্ষেপ, এমন কষ্টের কথা কিন্তু তারা গণমাধ্যমকে বলছেন। একই সাথে আমরা কথা বলেছি এখানে যারা এই সিএনএফের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথেও কথা বলেছিলাম। সেখানে তারা যেমনটা বলছেন যে আসলে এখানে কিছুটা দায়িত্বের অবহেলা, বা আগুন নির্বাপনের জন্য যে যথাসময়ে ফায়ার সার্ভিসের এন্ট্রি করার যে সুযোগটি দেওয়ার কথা ছিল, সেটি অনেক ক্ষেত্রে দেরি হয়েছে, এমনটা তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে এটি যখন এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আসলে বাংলাদেশের দেশের প্রধান এই বিমানবন্দরের উপর আন্তর্জাতিক অঙ্গনে একটি নেতিবাচক প্রভাব ফেলবে, এবং এখানে সক্ষমতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। একই সাথে বলেছেন যে আগামী দিনে এই রপ্তানি এবং আমদানির যেই আস্থার একটি জায়গা ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর, সেই জায়গাটিতে আসলে ফিরতে হবে। একই সাথে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে এখন পর্যন্ত আসলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। এটি নিয়ে ইতিমধ্যে আপনি জানেন যে সরকারের একজন যুগ্ম সচিবকে প্রদান করে একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে আসলে এটি নিয়ে কাজ করছে। সেখানে আসলে এরপরে হয়তো বা এখানে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। ইতিমধ্যে এখানে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। শাহাদাত। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। রিয়াজ, আপনারা শুনছিলেন যে আমাদের সহকর্মী যেটি জানাচ্ছিলেন যে এখানে আসলে দায়িত্বের অবহেলা, যেটি আমাদের অতিথিরাও বলছিলেন। আমাদের সাথে জনাব ফজলে শামীম এহসান আছেন, জনাব রাশিদুল করিম মুন্না আছেন। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে আসলে বিদায় দিব আমি, জাস্ট সবশেষ একটু প্রশ্ন করে, আপনি বলেছেন যে আপনাকে তাড়াতাড়ি যাতে আমি ছেড়ে দিতে পারি। এই যেটি বলছেন যে ছোট ছোট উদ্যোক্তারা, বিশেষ করে যারা এই আমদানির সাথে জড়িত, এদের জন্য এটি কত বড় একটি মানে সেটব্যাক আমি বলবো, যে অনেকের হয়তো বা বড় ধরনের কোনো আমদানি করা পণ্য সেখানে ছিল, যেটি হয়তো তারা হয়তো খুব বেশি সময় মানে তারা এটি পুষিয়ে নিতে পারবে কিনা সেটিও আসলে আমরা জানি না। কিন্তু এই জায়গাটা আসলে সরকারের এই মুহূর্তে করণীয় কি, বিশেষ করে এই ব্যবসায়ীদের সহযোগিতার ক্ষেত্রে? জি, আমি আসলে সকালেও এক জায়গাতে এটা বলছিলাম যে
আমাদের যে ক্ষতি সেটা হয়তো আমরা কোনোভাবে পুষিয়ে নিতে পারি, আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা বা যারা ইম্পোর্টার এক্সপোর্টার থাকে, আমরা একটু বড় আকারে যারা বিজনেস করে। কিন্তু অনেক ই কমার্স সাইট, এফ কমার্স সাইট, তারা কিন্তু ওই চায়না থেকে ছোট ছোট পণ্য এনে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছে, অ্যাডভান্স টাকাটা দিয়ে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে। এখন যখন নাকি সে আর এটা ফেরত দিতে পারবে না তার গ্রাহককে টাকাটা, মানে বা ধরেন সে যদি নাকি গ্রাহক থেকে টাকা নিয়ে না নিয়েও থাকে, তাদের পুঁজি খুব কম থাকে, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা তাদের পুঁজি, এটা যদি সম্পূর্ণ তারা হারিয়ে ফেলে এখানে বা 50% হারিয়ে ফেলে, তাহলে অবশ্য তাদের পক্ষে ঘুরে দাঁড়ানোটা আসলে মানে অসম্ভবই বটে। এই জায়গাটাতে আমি মনে করি সরকারের একটু সহানুভূতির সাথে দেখা উচিত, এবং যারা নাকি এই ব্যবসাগুলো যারা করে, ক্ষুদ্র সাপ্লাই কুরিয়ারের মাধ্যমে ইম্পোর্ট করে যারা সাপ্লাই করে, তাদেরকে মানে খুবই জরুরি ভিত্তিতে একটা সাপোর্ট দেওয়া, না হলে কিন্তু এই যে ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে একদম। এবং আপনি জানেন যে একটা একটা মানুষের একটা ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট। এইটা আসলে তার কত টাকার ব্যবসা সে কত বড় ব্যাপার না, একটা পরিবার একটা মানুষ এটাই অনেক ইম্পর্টেন্ট জায়গা। ফলে এই জায়গাটাতে আমার মনে হয় যে সরকার একটু সহানুভূতির সাথে দ্রুততার সহিত যেন একটু দেখে, সেটা আমার সরকারের প্রতি আবেদন থাকবে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ জনাব ফজলে মেহসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব মুন্না, আপনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব জাকির হোসেন। তিনি মহাসচিব সেফটি অ্যাওয়ারনেস। যেই জনাব এহসান, আমরা জনাব মুন্না, আপনার কাছে আমি এই মুহূর্তে যেতে চাই। সেটি হচ্ছে যে এই যে ছোট ছোট উদ্যোক্তাদের কথা বলছে, সেখানে আপনাদের তো জুট মানে পাটপণ্য যারা বিক্রি করেন, রপ্তানি করেন, তারাও আছেন কিনা, মানে যারা তাদের কোনো রপ্তানি পণ্য আছে কিনা, এবং সেই জায়গাটাতে আপনাদের কোনো ধরনের হিসাব আছে কিনা যে কতগুলো উদ্যোক্তা এখানে আছেন বা তারা আসলে কি ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমি হয়েছেন? আমার কথাই বলবো। আমি জাস্ট গতকালকে স্যাম্পল পাঠিয়েছি। এই স্যাম্পলটা হচ্ছে, আপনি জানেন যে এক্সপোর্টে আমরা যারা আছি তারা বছরে দুবার হচ্ছে আমাদের স্যাম্পল ডেভেলপ করতে হয়, দুটা সিজনকে মাথায় রেখে। এবং এই স্যাম্পলটা তৈরি করতে কিন্তু প্রায় 1 মাস লেগেছে, মানে পুরো প্রসেসটা করতে। আমি কিন্তু এখন পর্যন্ত জানি না, সকাল থেকে জানি না যে স্যাম্পলটা কি কোন অবস্থায় আছে, অর্থাৎ এটা কি অক্ষত আছে নাকি অলরেডি যে দুর্ঘটনা হয়েছে সেটার মধ্যে পড়েছে। আমি পাশাপাশি বলবো যে আমাদের বেশ কয়েকজন উদ্যোক্তা আছেন, প্রায় 3-4 জন যারা স্যাম্পল পাঠিয়েছিল, তারা কিন্তু আমরা একটু আশঙ্কার মধ্যে আছি। মূল বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি এই যে এয়ারপোর্টটা, এখানে হচ্ছে প্লেনের যাত্রী সেবার একটা বিষয় আছে, আর একটা হচ্ছে মালামাল একটা বিষয় আছে। এবং এটা এতই হচ্ছে কাছাকাছি, আমি আপনাদের মাধ্যমে যেহেতু সুযোগ পেয়েছি, প্রস্তাব দিব যে সরকারকে রিভিউ করতে, যে এই দুইটা সেবা কিভাবে একটু ডিভাইডেড করা যায়। যে কথাটা আগের ভাই বলেছেন যে ব্যবস্থার মধ্যে একটা চরম সমন্বয়হীনতা আছে, সেটা স্পষ্ট। এই ব্যবস্থাপনার মধ্যে একটা কিভাবে সুশাসন আনা যায়, জবাবদিহিতা আনা যায়, এবং এই জায়গাতে যে ফ্যাসিলিটি গুলো আছে, কমপ্লায়েন্সের যে যতগুলো হচ্ছে স্তর আছে, সবগুলো যাতে এখানে মেনটেন করে এটা অপারেশনে থাকে। এই বিষয়টা আমি খুব জোরালো ভাবে বলছি, কারণ এটা ছাড়া কিন্তু যে কথাটা শুরুতে আমি বলেছিলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ইতিমধ্যে কিছুটা নেগেটিভ পারসেপশন আছে। এই দুর্ঘটনাগুলো কিন্তু অস্থিরতা বাড়াবে, এবং সেই জায়গাতে আমাদের যে একটু ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেটা কিন্তু বিলম্বিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং সার্বিকভাবে আমাদের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা আসবে। সুতরাং আমি মনে করি যে এক্সপোর্ট বিজনেসের জন্য বা ইম্পোর্টের জন্য এই কার্গো ভিলেজ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এখানে যে ফ্যাসিলিটি গুলো আমি শুরুতে বলেছিলাম, যে মনে হয় যে এখানে কোনো ব্যবস্থাপনা নেই, এমন ভাবে জিনিসপত্র গুলো রাখা হয়, অযত্নে রাখা হয়, অবহেলায় রাখা হয়, বৃষ্টিতে ভিজার বিষয়টা আমি নিজে দেখেছি প্লেন থেকে। সুতরাং এই বিষয়গুলোকে সার্বিকভাবে সামনে এনে শুধু দুর্ঘটনার তদন্ত নয়, টোটাল সিস্টেমটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে। জি, ধন্যবাদ জনাব মুন্না। আমাদের সাথে জাকির উদ্দিন আহমেদ, তিনি যুক্ত হয়েছেন, মহাসচিব সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। জনাব জাকির, আপনার কাছে আলোচনায় যাওয়ার আগে আমরা একটি বিরতি নিয়ে এসি, বিরতির পর এসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার সাথে আসলে বিশদ আলোচনার বিষয় রয়েছে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি বিজনেস আওয়ার একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছিলাম আগুনের ঘটনায় অর্থনীতির যে ক্ষয়ক্ষতি, এইসব বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকির উদ্দিন আহমেদ, মহাসচিব সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। আমরা জনাব জাকির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন রাশিদুল করিম মুন্না, পাট পণ্য রপ্তানিকারক। আপনাকেও আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে জনাব জাকির উদ্দিন আপনার কাছে যেতে চাই।
জনাব জাকির উদ্দিন, আপনার কাছে যেতে চাই যে আপনারা তো এই যে সেফটি নিয়ে কাজ করেন, বিশেষ করে এই যে এই ধরনের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, কেপিআইগুলো আছে এবং বড় ফ্যাক্টরি যেগুলো আছে, এগুলোর সেফটির তো বেশ ভালো ব্যবস্থা থাকার কথা। এরপরও এই ধরনের স্থাপনায় আগুন লাগা এবং সে আগুন এত দূর পর্যন্ত ছড়িয়ে যাওয়া, সহজে নিয়ন্ত্রণ করতে না পারা, এটার আসলে কারণ কি? এটার কোনো ব্যর্থতা কি ব্যক্তির ব্যর্থতা নাকি সিস্টেমের ব্যর্থতা দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই বলবো এটা সিস্টেমের ব্যর্থতা, কারণ এখানে ব্যক্তির ব্যর্থতা খুঁজে বের করা এটা সময় সাপেক্ষের ব্যাপার এবং তদন্ত সাপেক্ষে বলা যাবে, কিন্তু সিস্টেম এখানে ছিল। এবং একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো ডিপার্টমেন্টে একটা স্বয়ংসম্পূর্ণ ফায়ার সেফটি সিস্টেম থাকবে না, এটা কোনোভাবেই মানা যায় না। তা আমি যতটুকু খবর নিয়েছি, আমরা যেহেতু সলিউশন প্রোভাইডার, আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এই সিস্টেম ছিল, কিন্তু সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করা গিয়েছে সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আর কেনই বা তাদের নিজস্ব ভেহিকেল এবং ফায়ার ফাইটার থাকা সত্ত্বেও এই আগুনটা এত কুইক বেড়ে গেল, এবং প্রত্যেকটা কার্গো ডিপার্টমেন্ট ওয়াইজ কেন ব্যারিয়ার 2 আওয়ার্স ফায়ার রেটেড ছিল না। এবং আপনাদের বিভিন্ন চ্যানেলের নিউজ অথবা আমাদের পর্যবেক্ষণে যদি বলি যে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের যে সেপারেশন করা হয়, সেখানে কার্টেন ব্যবস্থাপনা থাকা উচিত ছিল, এটা ছিল না ইমপ্লিমেন্ট। আপনি দেখেন আমাদের এই ইন্টারন্যাশনাল জাকির দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে। আমরা একটু আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে হচ্ছে, সেখানে বাণিজ্য উপদেষ্টা এই মুহূর্তে ব্রিফ করছেন। আমরা একটু তার বক্তব্য শুনে আছি, কারণ তার বক্তব্যটি আসলে গুরুত্বপূর্ণ আমাদের শোনাটা। প্লিজ প্লিজ। পরেও কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে, তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপরেও যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রচেষ্টা রয়েছে আপনাদের পরামর্শ নিয়ে, আমরা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা সকল অংশীজনের সাথে। আপনি কি আমার স্টেটমেন্টটা শেষ করতে দিবেন? ওকে, ফাইন, এবার প্রশ্ন করুন। এই ধরনের কিছু জিনিস 1.5 ঘন্টা আটকে ছিল, কথাটা সত্য না। মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে। আচ্ছা, ভেতরে যাদের দায়িত্ব ছিল অগ্নি নির্বাপনের জন্য, তারা কি আসলে কাজ করতে পেরেছে? সর্বপ্রথম আগুন থেকে পরবর্তীতে আপনারা জানেন, অ্যালাউ মি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন প্লিজ। আপনারা জানেন এটা একটা কেপিআই, এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because civil aviation is here. 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। গত কয়েকদিন ধরে দেশে সম্প্রতি সময় যেভাবে দেশের একটি জায়গায় আগুন লাগছে, সেটা জনমতে কিছুটা সংখ্যা তৈরি করেছে, সেই বিষয়ে আসলে কিছু বলার আছে কিনা? এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন। আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না, সকল কিছুকেই আমলে নেব। এটা কি একটু ক্লিয়ার শেষ করতে দেন না ভাই কথাটা? এই সকল বিষয়টা অ্যাড্রেস করার জন্য আজকে এই সকল জিনিস অনুসন্ধানে বেরিয়ে আসবে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায়
ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল, সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে এটা কি করা হয়েছে? বলতে পারি আগুন লাগার 15 মিনিটের মধ্যে মোটামুটি পুরো টার্মিনেশন হয়েছে। লাস্টে যে শেডটা ছিল সেই শেডটা থেকে 200 লোক এনগেজ করে মাধ্যমে খাওয়া হয়েছে। আর প্রথম দিকে খাওয়া সম্ভব ছিল না, আগুন শেষ হয়ে এক্স্যাক্টলি, আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল বিশেষত, এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকেই আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। এই দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিফ করছিলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। আমরা তার বক্তব্য শুনছিলাম। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব জাকির, আপনার কাছ থেকে যেটি জানতে চাই যে এই যে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে এই যে পরপর 3টি ঘটনা, এই 3 ঘটনায় জনমনে প্রশ্ন এসছে যে এটি কি আসলে স্বাভাবিক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন এই বিষয়ে সবগুলো বিষয় আমলে নিয়ে তারা তদন্ত করছে। আপনার কাছে কি মনে হয়, এই ঘটনাগুলো কি স্বাভাবিক ঘটনা মনে হয়? আপনি যেহেতু সেফটি নিয়ে কাজ করছেন, এই ধরনের স্থাপনায় এত দ্রুত সময়ে হতেও পারে, কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে কিনা? জি, আসলে এটা টাফ কোয়েশ্চেন। এই মুহূর্তে অ্যান্সার করা ভেরি টাফ যে আসলেই নাশকতা কিনা। আমি ধরে নেই এটা একটা স্বাভাবিক একটা অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বা আমাদের সংকটের বিষয় হচ্ছে যে এত সুন্দর একটা কেপিআই প্রজেক্টের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কেন ফায়ার রেটেড ডোর দিয়ে সেপারেশন হলো না, কেন 2 আওয়ার্স রেটেড ওয়াল হলো না, কেন আগুনটা এত বড় হলো। উনি ওনার স্টেটমেন্টে মাত্র বললেন 30 সেকেন্ড সময়ের মধ্যে সিভিল এভিয়েশন আপনার ঘটনাস্থলে পৌঁছেছে এবং নির্বাপন ব্যবস্থা গ্রহণ করেছে। যদি এটা সত্য হয়ে থাকে, প্রথম প্রাইম আওয়ার হচ্ছে আগুন নিভানোর 5 মিনিট। এই 5 মিনিট সে 30 সেকেন্ড থেকে 4.5 মিনিট সময় পেয়েছে। আগুনটাকে তো ওখানেই শেষ করে দেয়া যেত। তারা কি কেপেবল না? তাদের কাছে যেই আপনার টার্ন টেবিল ছিল, আপনার ওয়াটার টেন্ডার ছিল, ফোম টেন্ডার ছিল, তারা ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড ফায়ার ফাইটার ছিল, তারা কেন এই আগুনটাকে ছোট আকারেই নির্বাপন করতে পারলো না? এতে করে মনে হচ্ছে আপনার দ্বিতীয় কোশ্চেন নাশকতার কোনো কিছু আছে কিনা আমি জানি না। তো প্রথমত হচ্ছে একটা এত ওয়েল ইকুইপড একটা ওয়্যার হাউসের মধ্যে আমার আগুনের যখন ধোঁয়া সৃষ্টি হবে আগুন লাগার আগে, তখনই কিন্তু ডিটেক্টর ডিটেক্ট করবে। অ্যাট দ্য সেম টাইম ভয়েস ইভোকুয়েশনের মাধ্যমে অ্যাওয়ার করে দিবে পুরো এলাকা জুড়ে। সেই সিস্টেমটা কেন চললো না? সেই সিস্টেমটা নিয়ে আমরা কেন সবাই একসাথে অ্যাটেম্প নিলাম না? এই জায়গায় কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। এগুলো তাহলে কি রুটিন মাফিক চেক করা হয় না? এগুলো কি তদারকি হয় না? এগুলো কি ফায়ার ড্রিল করা হয় না? এখানে অবশ্যই আমি বলবো প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার মাধ্যমে মধ্যে নিয়ে আসতে হবে। জি, এটাই আসলে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা আলোচনা শেষ করব। জনাব মুন্না, আপনার মাধ্যমে আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই ধরনের ঘটনা প্রতিরোধে আসলে আমাদের ব্যবসায়ী মানে ব্যবসা প্রতিষ্ঠানে যদি হয়, সেক্ষেত্রে সরকারের তো ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠানে হয়েছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো হচ্ছে সেই জায়গাটাতে আমাদের ব্যবসায়ীদেরও তো একটি বড় ধরনের গাফিলতি আছে। আমরা দেখি যে ব্যবসায়ীরা সাধারণত ফায়ার সেফটির জায়গাটাতে বিনিয়োগ করতে চান না, তারা এটিকে অপচয় হিসেবে বা বাড়তি খরচ হিসেবে দেখেন। সেই জায়গাটাতে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে এবং সেটি নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা থাকে না। সেই জায়গাটাতে ব্যবসায়ীদের ভূমিকার কি হওয়া উচিত? আমি মনে করি আপনি যথার্থ বলেছেন যে নন গার্মেন্টস সেক্টরে এখনো কমপ্লায়েন্সের বিষয়টা যথেষ্ট উদাসীন। আগামীতে কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি ছাড়া কোনো প্রতিষ্ঠানই কিন্তু এক্সপোর্ট করতে পারবে না। বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনের পরে তো প্রশ্নই আসে না। তার চেয়ে বড় কথা হচ্ছে বায়াররা কিন্তু সিকিউর হতে চায়, সেফ হতে চায় যে কোনো দুর্ঘটনামূলক ব্যবস্থাপনা ওই ফ্যাক্টরিতে আছে কিনা, আদারওয়াইজ কিন্তু বায়াররা ওই ফ্যাক্টরি থেকে মাল কিনবে না। এটা একটা বিষয়। পাশাপাশি আমি বলতে চাই, যেটা উপদেষ্টা মহোদয় বলেছেন, এই যে বিমানবন্দর এবং কার্গো রাষ্ট্রীয় সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা রাখা দরকার, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। এইটা ক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র তদন্ত কমিটি না, এই পুরো বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে যারা, যেটা অলরেডি একজন বলেছেন, সিভিল এভিয়েশন থেকে 30 সেকেন্ডের মধ্যে আছে, ক্যামেরা আছে, রেকর্ড আছে, সেটা দেখা হোক,
সেটাকে আমলে আনা হোক এবং যারা এই দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। এবং পাশাপাশি আপনি যেটা বলেছেন প্রাইভেট সেক্টরে যে এই সমস্ত উদ্যোক্তারা আছে, আমি জোরালো ভাবে আহ্বান জানাবো, আগামীতে বাংলাদেশের অর্থনীতি কতটুকু অগ্রসর হবে সেটা কিন্তু নির্ভর করবে এই সেফটি সিকিউরিটিটা কে কতটা আমলে নিবে বা গুরুত্ব দিয়ে বিনিয়োগ করবে, বিনিয়োগটা কিন্তু তাকে সুরক্ষা দিবে। এই আহ্বান জানাচ্ছে আপনাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ জনাব রাশিদুল করিম মুন্না, অনেক ধন্যবাদ জনাব জাকির উদ্দিন আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আগুনের যেই ক্ষয়ক্ষতি অর্থনীতিতে, সেই বিষয় নিয়ে। আমরা এই মুহূর্তে সেইখানে আজকের পত্রিকার কিছু শিরোনাম আমরা দেখতে চাই। ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে কি সংবাদ হয়েছে, আমি যদি প্রথমেই দেখি প্রথম আলোর যে শিরোনাম, তারা যেটি করেছে যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, খতিয়ে দেখতে হবে। এটি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিকেএমের প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম তিনি এই দাবিটি করেছেন। পরের সংবাদটি কালের কণ্ঠের যেটি বলছে যে $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। এই যে গতকালের কার্গো ভিলেজের এই দুর্ঘটনায় তারা $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। সেটি আসলে সরাসরি ক্ষয়ক্ষতি এবং এর প্রভাবে যেই আমদানি রপ্তানির যে সামনের দিনে যেই ক্ষয়ক্ষতি হবে সব কিছু মিলিয়ে আসলে তারা এটি আশঙ্কা করছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বন্দরে অচলাবস্থা, কর্মবিরতিতে সিএনএফ এজেন্ট ও পরিবহন মালিকরা। এটি আরও একটি খারাপ ঘটনা আমাদের জন্য, অর্থনীতির জন্য। বিভিন্ন গেট পাস যে ফি বাড়ানো হয়েছে সেটির প্রতিবাদে তারা এই ধর্মঘট পালন করছে। সমকালের শিরোনাম দেখে নিতে চাই, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমছে। এটি আমরা আসলে গত অন্তত 2 বছর ধরে আসলে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হচ্ছে না সেভাবে, এবং তারা ধারাবাহিকতায় তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে। দি বিজনেস স্ট্যান্ডার্ড তারা শিরোনাম করেছে, পরবর্তী সংবাদটি আমরা যদি দেখি, আগুন নিয়ন্ত্রণের 7 ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক। আমরা জানি যে আগুনের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে সকল ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি আবার পরবর্তীতে চালু হয়েছে। এই ছিল আমাদের কাছে পত্রিকাগুলোর সংবাদ। এরই সাথে আরও একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আরও সংবাদ আছে, দর্শক সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের সময় লাগলো 3 দিন। শত কোটি টাকা লোকসানে দিশেহারা কারখানার মালিকরা। প্রাণে বাঁচলেও কর্ম হারিয়ে বিপাকে হাজারো শ্রমিক। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এই বিষয়টি আরও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। আগুনে জ্বলে পুড়ে শেষ শত স্বপ্ন আর ব্যস্ততা, কোনো কিছুই যেন আর নেই। শুধু দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ আগুনে পোড়া 2 কারখানার ভবন। আগুনের তীব্রতায় ভবনের ছাদ থেকে ধসে পড়েছে একাংশ, রয়ে গেছে শুধু ক্ষতচিহ্ন। শত কোটি টাকা লোকসানে দিশেহারা 2 কারখানার মালিক, কোনো কিছু বের করার সময়টুকু পাননি। আমাদের দিচ্ছিল কাজ ছিল, আমাদের এগুলো আমাদের সবগুলো 70 কোটি টাকা হবে। হ্যাঁ, আমাদের হারাই করতে আমাদের কিছু মিলে যেত আমাদের ছিল। প্রাণে বেঁচে ফিরলেও কর্ম হারিয়ে দিশেহারা হাজারো শ্রমিক। অনেকে রিজিক মারছে, বলতে অনেকে রিজিক মরছে। আমরা তো কাজ করছি অনেক, যেমন 30,000 25,000 বেতন তুলছি। ওভার টাইম হয়েছে 5 ঘন্টা 6 ঘন্টা। ব্যবস্থা করতে হবে, যেহেতু আমরা ছেলে, এখন অনেক জায়গায় চাকরি হয়। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লাইন লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেমিক্যাল থাকার কারণে আগুনের ভয়াবহতা বেশি ছিল। মানে একই বিল্ডিংয়ে কয়েকজনের মালামাল রয়েছেন, কয়েকটি প্রতিষ্ঠানের মালামাল রয়েছেন। এই বিল্ডিংয়ে দাহ্য বস্তু অনেক বেশি ছিল। স্বাভাবিকভাবে দাহ্য বস্তু যেহেতু বেশি ছিল এবং মিক্স অকুপেন্সি রয়েছে, সেখানে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এই কারণেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা এবং বাতাসের গতিসহ বিভিন্নভাবে বিভিন্ন কারণে অগ্নিকাণ্ডে বিস্তার লাভ করে। তবে আগুন লাগার আরো কারণ এখনো খতিয়ে দেখছে তদন্ত কমিটি। ইতিমধ্যে আগুনে পোড়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। প্রায় এক দশকের অপেক্ষা শেষে আন্তর্জাতিক মর্যাদা পেল পর্যটন নগরী কক্সবাজারের বিমানবন্দর। এটি শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ায়ও অন্যতম আকর্ষণীয় বিমানবন্দর। এর মাধ্যমে দেশের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে কবে নাগাদ আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে তা নিয়ে রয়েছে সংশয়। ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু হয় 2009 সালে। 2015 সালে যুক্ত হয় আন্তর্জাতিক মানে উন্নীত করার ধাপ। একসময় কেবল ঘরোয়া ফ্লাইটের জন্য ব্যবহৃত এই বিমানবন্দর এখন প্রস্তুত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায়। 10,000 ফুট দীর্ঘ রানওয়ে, অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, আধুনিক টার্মিনাল, কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা সহ সবকিছুই এখন আন্তর্জাতিক মানের। এই ঘোষণায় উচ্ছ্বসিত কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটকের সংখ্যা দ্বিগুণ হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও বিনিয়োগ। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের পাওয়া দাবি ছিল, এটা আমরা পাইছি। সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমরা অনেক খুশি, আমাদের কক্সবাজারবাসী অনেক খুশি। আন্তর্জাতিক বিমানবন্দর হওয়াতে অবশ্যই আমি খুশি। বিশেষ করে আমাদের পর্যটন এলাকা এবং শহর, এটা যানজটে ভরপুর, এখানে প্রচুর যানজট হয়। এই যানজট নিরসন করতে হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বিদেশি পর্যটক ও নাগরিকদের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন টুরিস্ট পুলিশ। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে থাকবে। আমরা সেখানে স্পেশাল সার্ভিস সেন্টার বসাবো, যাতে না ফরেনাররা এসে যেন ইমার্জেন্সি শুধু টুরিস্ট বক্সে যেন সার্ভিস সেন্টারটা পায় এবং তথ্য নিতে পারে, তথ্য সেন্টার থাকবে এবং আমাদের বাড়তি টহল ব্যবস্থা থাকবে। এর আগে 12 অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যা 13 অক্টোবর প্রকাশ্যে আসে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি বৃদ্ধির প্রতিবাদে কন্টেইনার পরিবহনের ট্রেইলার চালানো বন্ধ রেখেছে মালিকরা। আগের ফি 57 টাকা থেকে বেড়ে 230 টাকা হওয়ায় কন্টেইনার পরিবহনের ট্রেইলার চালানো বন্ধ রেখেছেন মালিকরা। শনিবার সকাল থেকে বন্দরে কোনো পরিবহন প্রবেশ না করার ঘোষণা আন্দোলনকারীদের। কারণ অতিরিক্ত টাকা শ্রমিক নাকি মালিক দেবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যক্তি মালিকানাধীন এসব ট্রেইলার আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহনের কাজ করে। গত 15 অক্টোবর থেকে বন্দরের নতুন এই মাশুল কার্যকর হলে এমন অচলাবস্থা সৃষ্টি হয়। এতে কিছু প্রাইম মুভার এবং ট্রাক বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। তবে বিভিন্ন ডিপো বা অফডকের ট্রেইলার স্বাভাবিকভাবে চলছে। এদিকে কাভার্ড ভ্যান মালিক সমিতিও আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পণ্য পরিবহন বন্ধ রাখায় মহাবিপাকে আমদানি রপ্তানিকারকরা। এবারে বিশ্ব বাণিজ্য খবর। পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা থেকে সরে এসে হাইব্রিড প্রযুক্তিতেই মনোযোগ দিচ্ছে ইতালির বিখ্যাত সুপারকার নির্মাতা ল্যাম্বরগিনি। কোম্পানিটির প্রধান নির্বাহীর মতে, গ্রাহকদের কাছে এখন ইলেকট্রিক গাড়ির চেয়ে পেট্রোল ইঞ্জিনের আকর্ষণই বেশি। এ কারণেই তাদের নতুন মডেল ল্যান্ডজেট পুরোপুরি ইলেকট্রিক নাকি হাইব্রিড হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ফেরারি নতুন ইলেকট্রিক গাড়ি আনছে, সেখানে ল্যাম্বরগিনি বলছে কম গাড়ি উৎপাদনের কারণে পরিবেশে তাদের প্রভাব খুবই সামান্য। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।